নীতি নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে আর বিয়ের পর সে তার স্বামী জিকো, শাশুড়ি মা স্বপ্না দেবী এবং এক ননদ শ্বেতার সঙ্গে বসবাস করতে শুরু করে। মা, আমার না ভীষণ জোরে টয়লেট পেয়ে গেছে। সেই কখন থেকে লেহেঙ্গাটা পরে বসে আছি, আর বসে থাকতে পারছি না আমি। আপনি একটু বাথরুমটা কোথায় দেখিয়ে দেবেন, কোন দিকে আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। আসলে আমি আমাদের সবার জন্য একটা অসাধারণ বাথরুম তৈরি করেছি, আর ওই বাথরুমটাই তুমি এখন ব্যবহার করবে। আমরা আজকেই ওই বাথরুমের উদ্বোধন করব তোমার মাধ্যমে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে নীতি প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ বাথরুম আবার অসাধারণ, তাও আবার বাথরুমের আজকে উদ্বোধন হবে। এরকম কথাগুলো নীতির প্রচন্ড পরিমাণে অদ্ভুত বলে মনে হয়। আর কিছুক্ষণের মধ্যেই স্বপ্না দেবী নীতিকে তাদের ডাইনিং রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে নীতি দেখে যে মাটির নিচে যাওয়ার জন্য একটা দরজা আছে, আর সেই দরজা খুলে শাশুড়ি মা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, যা দেখে নীতি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি মা, আপনি আন্ডারগ্রাউন্ডে কোথায় যাচ্ছেন? আপনাদের বাড়িতে যেরকম আন্ডারগ্রাউন্ড জায়গা আছে এটা তো আমি জানতাম না। তাছাড়া আমি তো বাথরুমে যেতে চাইছি, আপনি আমাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছেন কেন? আরে আমি তোমাকে বাথরুমেই নিয়ে যাচ্ছি, কারণ আমি আমাদের জন্য আন্ডারগ্রাউন্ড বাথরুম তৈরি করেছি, আর আজকে থেকে তুমি এই আন্ডারগ্রাউন্ড বাথরুমটাই ব্যবহার করবে। স্বপ্না দেবীর কথা শুনে নীতি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে আগে কখনো এরকম আন্ডারগ্রাউন্ড বাথরুমের কথা শোনেনি। আর এরকম মাটির তলায় নেমে বাথরুম ব্যবহার করতে তার প্রচন্ড পরিমাণে ভয় পাবে। কিন্তু তার শাশুড়ি মা তাকে হাত ধরে টেনে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, আর নীতি অন্ধকার রাস্তা থেকে নেমে গিয়ে দেখে যে মাটির নিচে একটা সুন্দর বাথরুম তৈরি করা আছে। কি ব্যাপার বৌমা, এই দেখো আমাদের আন্ডারগ্রাউন্ড বাথরুম কেমন হয়েছে বলো। এই বাথরুমের মধ্যে সবকিছু আছে, বাথটব আছে, স্নান করার শাওয়ার আছে, সবকিছু আছে। কিন্তু সেই সাথে নীতির একটু সমস্যাও হতে শুরু করে, কারণ বরাবরই কোনো আন্ডারগ্রাউন্ড জায়গায় ঢুকলে নীতির প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। আর এরকম আন্ডারগ্রাউন্ড বাথরুমে ঢুকেও তার দম নিতে কেমন যেন কষ্ট হয়। মা, এই মাটির নিচে বাথরুমটা ভীষণ সুন্দর, কিন্তু বিশ্বাস করুন এই বাথরুম ব্যবহার করতে গিয়ে আমি মারা পড়বো, কারণ আমার আন্ডারগ্রাউন্ডে এলেই খুব শ্বাসের সমস্যা হয়, আর এতগুলো সিঁড়ি নেমে এই বাথরুম ব্যবহার করাও তো খুব চাপের। কোনো চাপের নয়, আমরাও এই বাথরুম ব্যবহার করব, আর তুমিও এবার থেকে এই বাথরুম ব্যবহার করবে। তুমি এই বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুম ব্যবহার করতেও পারবে না। এই মাটির তলার বাথরুম ছাড়া অন্য কোথাও বাথরুম নেই। উপরে আগে যে বাথরুম ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছি। এই বলে স্বপ্না দেবী সিঁড়ি বেয়ে আবার ঘরে চলে যায়, আর নীতি সেই মাটির তলায় বাথরুম ব্যবহার করে। কিন্তু এরকম ভাবে প্রত্যেকদিন তাকে সিঁড়ি বেয়ে মাটির তলায় নেমে স্নান করতে হয়। এমনকি দিনে তার বারবার টয়লেট পেলেও তাকে আন্ডারগ্রাউন্ডে বাথরুমে গিয়ে টয়লেট করতে হয়। আর একদিন যখন নীতি রান্না করছে এমন সময়, আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটু বেশি খেয়ে ফেলেছি, তাই পেটটা কেমন যেন কামড়াচ্ছে, মনে হচ্ছে পটি পাচ্ছে। যাই একবার বাথরুমে গিয়ে পটি করে আসি। উফ, আমার আর ভালো লাগে না। আবার মাটির তলে সিঁড়ি দিয়ে নামো, তারপর পটি করে উপরে উঠে আসো, যত সব ঝামেলা। এই বলে নীতি তাড়াতাড়ি করে আন্ডারগ্রাউন্ড বাথরুমে যায়, আর সে দেখে যে বাথরুমের দরজা বন্ধ। আর সে বাথরুমের দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে তার ননদের গলার আওয়াজ শুনতে পায়। কি হলো বৌদি, দরজায় ধাক্কা দিচ্ছ কেন? এই তো সবেমাত্র আমি বাথরুমে এসে ঢুকলাম, আর তুমি দরজায় ধাক্কা দিচ্ছ? আরে তাড়াতাড়ি বেরো, আমার ভীষণ জোরে পটি পেয়ে গেছে, আমি আর দাঁড়াতে পারছি না। এই আন্ডারগ্রাউন্ড বাথরুমে সিঁড়ি বেয়ে নামতে নামতে পেটের উপর চাপটা বেশি পড়েছে। ওরে বাবারে বাবা, আমি তো আর দাঁড়াতেই পারছি না। ধ্যাত, আমার আর ভালো লাগে না। সবেমাত্র স্নান করতে এলাম, আর এখনই ওনাকে পটিতে যেতে হবে। বৌদি, তুমি বরঞ্চ উপরে গিয়ে একবার বসো, আমার স্নান করা হয়ে গেলে আমি তোমাকে বলবো, তুমি আবার নেমে আসবে। কিন্তু আমি এখন বাথরুমের দরজা খুলতে পারবো না। সোয়েতার কথা শুনে নীতির আর কিছু করার থাকে না, আর সে শ্বাসকষ্টের ভয়ে সেই আন্ডারগ্রাউন্ড বাথরুমের সামনে দাঁড়াতেও চায় না। তাই নীতি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, আর পেট চেপে সে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর সোয়েতার স্নান করা হয়ে গেলে সে আবার উপরে উঠে আসে। তাই নীতি আবার তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে মাটির তলায় নেমে যায়, আর পেট পরিষ্কার করে উপরে চলে আসে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে, আর একদিন স্বপ্না দেবী তার বৌমাকে বলে, বৌমা, তোমাকে সকাল থেকে বলছি একটু জামা কাপড়গুলো ধুয়ে মেলে দাও, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। তাড়াতাড়ি যাও, জামা কাপড় ধুয়ে রোদে দিয়ে এসো।
মা বিশ্বাস করুন, আমি আর ওই বাথরুমে নেমে গিয়ে জামা কাপড় কাচতে পারছি না। আপনি এবার একটা বাড়িতে বাথরুমের ব্যবস্থা করুন, কারণ ওরকম আন্ডারগ্রাউন্ডে বাথরুম হলে ওখানে গিয়ে জামা কাপড় কেচে আবার সিঁড়ি বেয়ে সেই জামা কাপড় উপরে নিয়ে আসা যায় না। এই করতে গিয়ে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। একদম উল্টো পাল্টা অজুহাত দেবে না। আমরা সবাই ওই বাথরুম ব্যবহার করছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর তুমি বলছো তোমার অসুবিধা হচ্ছে, আসলে এসব তোমার কাজ না করার ছুতো, আর কিছুই না। হ্যাঁ, আপনারা তো সেই আন্ডারগ্রাউন্ড বাথরুম ব্যবহার করছেন, কিন্তু স্নান করার জন্য কিংবা ফ্রেশ হওয়ার জন্য। এরকম 14 বেলা আমার মতো গিয়ে আপনাকে জামা কাপড় কাচতে হচ্ছে না। এই কারণেই বলছি, আপনি আমার ঘরে লাগোয়া একটা বাথরুম তৈরি করে দিন। স্বপ্না দেবী কিছুতেই নীতির কথা শুনতে চায় না, আর সে তার বৌমাকে জামা কাপড় কাচতে বাধ্য করে। তাই নীতি বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ডে নেমে গিয়ে বাথরুমে বসে বসে জামা কাপড় কাচে, আর বালতি ভর্তি জামা কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, যার ফলে নীতির প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। কিন্তু তার কিছু করারও থাকে না, কারণ তার শ্বশুর বাড়িতে এখন অন্য কোনো বাথরুম নেই। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, মা, আমি আমার বাবার সঙ্গে কথা বলেছি। বাবা ভিডিও কলে আমাদের বাড়িটা ভালোভাবে দেখেছে, আর বাবা ঠিক করেছে যে আজকে এসে আমার ঘরের মধ্যে একটা সেপারেট বাথরুম বানিয়ে দেবে। আমি বুঝতে পারছি যে আপনাদের বিয়েতে অনেক টাকা খরচা হয়ে গেছে বলে আপনারা এখন নতুন করে বাথরুম তৈরি করতে পারছেন না। তোমাকে কে বলেছে এই কথা, যে আমাদের টাকা খরচা হয়েছে বলে আমরা বাথরুম তৈরি করতে পারছি না? আর তোমার এত বড় সাহস যে তুমি তোমার বাবাকে বলেছো বাথরুম তৈরি করে দিতে? উনি এবার আমাদের সম্পর্কে কি ভাববেন? আমি আন্ডারগ্রাউন্ড বাথরুম ব্যবহার করছি এই কথাটা শুনে আপনাদেরকে উনি খুব একটা ভালো ভাবেননি, তাই জন্য আমার বাবা নিজে থেকে আমাকে বাথরুম তৈরি করে দেবে বলেছে। এই বলে নীতি নিজের ঘরে চলে যায়। আর পরের দিন নীতির বাবা যখন নীতির ঘরে আলাদা করে বাথরুম বানাতে আসে, তখন নীতির শ্বশুরবাড়ির কেউ সেই বিষয়টা মেনে নিতে পারে না। তাই তারা নীতির বাবাকে কিছুতেই বাথরুম বানাতে দেয় না। দেখুন দাদা, আমি আপনার মেয়ের ভালোর জন্যই আন্ডারগ্রাউন্ডে বাথরুম বানিয়েছি, তাই আপনাকে বাথরুম বানানোর জন্য আমাদেরকে কোন রকম ভাবে সাহায্য করতে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে স্বপ্না দেবী নীতির বাবাকে চলে যেতে বলে, যার ফলে নীতির ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই নীতি মন খারাপ করে বসে থাকে। আর এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন নীতি স্নান করার জন্য আন্ডারগ্রাউন্ড বাথরুমে যাবে, এমন সময় সে দেখে যে আন্ডারগ্রাউন্ডে নেমে যাওয়া সিঁড়ির লাইট খারাপ হয়ে গেছে, যার ফলে নীতি খুবই ভয় পেয়ে যায়। এ বাবা, এ কি অবস্থা, আমার কি ভয় করছে। এখন আলো ছাড়া এরকম অন্ধকার রাস্তা দিয়ে আমি নিচে নামবো কিভাবে? আমি তো ঠিক মতো কিছু দেখতেই পারছি না। আমি অন্ধকারে সিঁড়ি দিয়ে নামবো কিভাবে? এভাবেই নীতি কিছুতেই সেই অন্ধকার রাস্তা ব্যবহার করে মাটির তলার বাথরুমে যেতে পারে না। কিন্তু অন্যরা ঠিক নিজেদের সুবিধা মতো বাথরুম ব্যবহার করে, কারণ মাটির নিচে যাওয়ার রাস্তায় কোনো আলো না থাকলেও তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু নীতি যেহেতু আন্ডারগ্রাউন্ড বাথরুম ব্যবহার করতে পারি না, এমনকি সে 2 দিন ধরে স্নান পর্যন্ত করে না, আর যার ফলে নীতির প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে। বৌমা, তুমি চিন্তা করো না, আমি ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলেছি। ও একটু কাজে ব্যস্ত আছে বলে আমাদের বাড়িতে আসতে পারছে না, কিন্তু কালকে সন্ধ্যার মধ্যেই ও আসবে আর আন্ডারগ্রাউন্ডের রাস্তায় আলো লাগিয়ে দেবে। তুমি তারপর আবার বাথরুম ব্যবহার করতে পারবে। ঠিক আছে মা, কিন্তু এই 2 দিন ধরে বাথরুম চেপে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি অন্তত প্রতিবেশীদের বাথরুম ব্যবহার করে আসি। নীতির কথা শুনে তার শাশুড়ি মায়ের খুব খারাপ লাগে, তাই স্বপ্না দেবী নিজে তার বৌমাকে প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায়, যার ফলে নীতি সেদিন মনের আনন্দে প্রতিবেশীদের বাথরুমে ঢুকে স্নান করে আর ভালো মতো ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে। আর এই বিয়ের পর এতদিনের মাথায় নীতি একটা সাধারণ বাথরুম ব্যবহার করতে পেরেছে, তাই সে মনে মনে ভাবে যে তার ঘরেও যদি এরকম একটা বাথরুম থাকতো তাহলে খুব ভালো হতো। এমন সময় তারা যখন বাড়িতে ফিরে আসে, ও মা, ওই দেখো আমার ভাই চলে এসেছে। ও অনেকক্ষণ ধরে নতুন বৌদিকে দেখবে বলে অপেক্ষা করছে। বিয়ের সময় তো ছিল না, তাই ওর খুব খারাপ লেগেছে। হ্যাঁ, আমি জানি ওর খারাপ লাগছে, আর ও যে এখন আমাদের বাড়িতে থাকতে আসবে সেটাও আমি জানতাম। সত্যি পিসি, তুমি আমাকে ভীষণ ভালোবাসো আমি জানি, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। কেননা এখানে থেকে পড়াশোনা করি তো, এই বাড়ি ছাড়া আমার আর কোথাও মন লাগতে চায় না। শুধুমাত্র পরীক্ষার জন্য দাদার বিয়ের সময় বাইরে গিয়েছিলাম, কিন্তু এখন আর বাইরে যাব না। এই কথা শুনে স্বপ্না দেবী একেবারে চুপ করে থাকে। আর সেদিন সন্ধ্যাবেলাতেই বাড়িতে ইলেকট্রিশিয়ান এসে তাদের আন্ডারগ্রাউন্ড বাথরুমে যাওয়ার রাস্তায় ভালো মতো আলো লাগিয়ে দেয়, যার ফলে নীতি ভাবে এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আর সেদিন রাত্রিবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে। আর বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে, এমন সময় মাঝরাতে নীতির ভীষণ পরিমাণে টয়লেট পায়।
এই ঠান্ডার মধ্যে কম্বল ছেড়ে মাটির নিচে নামতে আর ভালো লাগে না। আর ওই আন্ডারগ্রাউন্ডে ঠান্ডার মধ্যে বাথরুমে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। জীবনটা একেবারে জ্বালাতনে শেষ হয়ে যাচ্ছে। এই বলে নীতি কোনো রকমে কম্বল ছেড়ে খাট থেকে নামি আর গায়ে শাল চাপা দিয়ে আন্ডারগ্রাউন্ডের রাস্তার সামনে চলে যায়। আর সে যখন সিঁড়ি থেকে নামার জন্য আলো জ্বালাবে তখন কিছুতেই সেই আলো জ্বলতে চায় না। ইলেকট্রিশিয়ান দাদা এসে তাহলে এই কাজ করে গেছে, এখনো পর্যন্ত সিঁড়ির আলো জ্বলছে না। তখন তো সবার সামনে দেখালো যে লাইট একদম ভালো মতো জ্বলছে, কিন্তু এখন এই লাইট জ্বলছে না কেন? এমন সময় নীতির ভীষণ জোরে টয়লেট পেয়ে যায় আর সে কিছুতেই সেখানে দাঁড়াতে পারে না। তাই নীতি ঠিক করে সে অন্ধকার রাস্তা দিয়ে নিচে নামবে। আর সে যখন সেই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে নিচে নামতে শুরু করে তখনই হঠাৎ করে পেছন থেকে একজন এসে তাকে জড়িয়ে ধরে, আর যার ফলে নীতি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে শুরু করে। ও বৌদি, সকালবেলা তোমাকে দেখেই বুঝতে পেরে গেছি যে তোমাকে দারুণ দেখতে, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই বলে কখন থেকে এই আন্ডারগ্রাউন্ড রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি এখন এলে বলো? কি অসভ্যতামি পিকো, আমি তোমার দাদার বউ আর তুমি আমার সঙ্গে এরকম অসভ্যতামি করছো? আমার হাত ছাড়ো বলছি, আমি কিন্তু না হলে চিৎকার করে সবাইকে ডাকবো। এই বলে নীতি ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেও পিকো কিছুতেই তার হাত ছাড়তে চায় না। আর যেহেতু সেই আন্ডারগ্রাউন্ড থেকে উপর পর্যন্ত কারোর আওয়াজ পৌঁছায় না, তাই পিকো ঠিক করে সে নীতির সঙ্গে অসভ্যতামি করবে। তবে এমন সময় স্বপ্না দেবীর হঠাৎ করে বাথরুম পায় আর সে যখন আন্ডারগ্রাউন্ডে গিয়ে তার বৌমার চিৎকার শুনতে পায় তখন সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর তখনই স্বপ্না দেবী সবাইকে সেখানে ডেকে নিয়ে আসে। আর সবাই যখন দেখে যে পিকো তার বৌদির সঙ্গে অসভ্যতামি করছে তখন বাড়ির সকলে তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। অসভ্য ছেলে, একমাত্র তোর হাত থেকে বাড়ির বউকে বাঁচাবো বলে আমি আন্ডারগ্রাউন্ডে বাথরুম তৈরি করেছি, আর তুই এখানে অসভ্যতামি করতে শুরু করে দিয়েছিস। বদমাইশ ছেলে, তোকে তখন পুলিশে না দিয়ে আমি খুব ভুল করেছিলাম, কিন্তু আজকে আমি তোকে পুলিশে দেব। স্বপ্না দেবীর কথা শুনে পিকো ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর নীতি তখন আন্ডারগ্রাউন্ডের বাথরুমের রহস্য বুঝতে পারে। আসলে কিছুদিন আগে পর্যন্ত পিকো স্বপ্নাদের বাড়িতে থাকতো আর সেই সময় স্বপ্না দেবীর বাড়িতে একটা সুন্দরী কাজের মেয়ে কাজ করত। আর একদিন ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ায় সেই কাজের মেয়ে জামা কাপড়ে কাদা লেগে যায়। তাই সেই কাজের মেয়ে ঠিক করে সে বাথরুমে গিয়ে জামা কাপড় পরিবর্তন করবে। আর এমন সময় সে যখন পিকোর ঘরের সামনে দিয়ে বাথরুমের দিকে যায় তখনই পিকো সেই মেয়েটির সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। আর এমন সময় সেখানে স্বপ্না দেবী চলে আসে। ছি, তোর স্বভাব চরিত্র এত খারাপ, তোকে আমাদের বাড়িতে রাখাই ভুল হয়েছে। শুধুমাত্র তুই আমার ননদের ছেলে বলে আমি কিছু করতে পারছি না। আমি যদি দ্বিতীয় দিন এরকম অসভ্যতামি দেখি তাহলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এইসব তো ঠিক আছে মা, কিন্তু ভাইয়ের এরকম স্বভাব হলে আমি নতুন বউকে বিয়ে করে বাড়িতে আনবো কি করে? কেননা ওকে তোর ঘরের সামনে দিয়েই বাথরুমে যেতে হবে, তাই না? তুই চিন্তা করিস না, আমি বাথরুমের জায়গা পরিবর্তন করে দেব। আর আমাদের বাড়ি যেহেতু ছোট তাই আমি ঠিক করেছি আন্ডারগ্রাউন্ডেই বাথরুম বানাবো আর নতুন বোমা এসে মাটির তলার বাথরুম ব্যবহার করবে। আর সেই পর্যন্ত এই বদমাইশ ছেলেটার চোখ পড়বে না আর ও তখন কোনো রকম অসভ্যতামিও করতে পারবে না। এমনই ভাবনা চিন্তা করে স্বপ্না দেবী এবং তার ছেলে নতুন বৌমার জন্য মাটির নিচে বাথরুম বানানোর ব্যবস্থা করে। আর এই ঘটনা যখন নীতি জানতে পারে তখন সত্যিই তার চোখে জল চলে আসে। কিন্তু এবার তারা সবাই মিলে পিকোর বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করে আর পুলিশ এসে পিকোকে ধরে নিয়ে চলে যায়, যার ফলে এখন আর তাদের কোনো রকম ভয় থাকে না। স্বপ্না দেবী আবার তাদের বাড়ির পুরানো জায়গাতেই নতুন বাথরুম তৈরি করে। পিয়ালি তার অসুস্থ স্বামী মদন এবং তাদের একমাত্র মেয়ে মোহনার সঙ্গে বাস করে। পিয়ালির স্বামী অসুস্থ থাকায় সংসার খরচের জন্য এবং মেয়ের পড়াশোনার খরচ বহন করার জন্য সে রামপ্রতাপ নামে এক ধনী ব্যক্তিদের বাড়িতে কাজ করত। রামপ্রতাপ বাবু খুবই দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। তিনি গরিব মানুষদের সাহায্য করতে খুবই পছন্দ করতেন। গরিবদের বিপদ আপদের সময় তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সেরকমই পিয়ালির মেয়ের পড়াশোনার ক্ষেত্রেও তার অনেক অবদান ছিল। ধন্যবাদ দাদাবাবু, আমার মেয়েকে অত ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। আপনি যদি আমাকে সাহায্য না করতেন আর স্কুলের ফিসটা না দিতেন তাহলে আমার মেয়ের অত বড় স্কুলে পড়াশোনা করার স্বপ্ন আমি কখনোই পূরণ করতে পারতাম না। তুমি এসব বলে শুধু শুধু আমাকে লজ্জা দিও না। তোমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো,
ওকে ঠিক মতো গাইড করলেও খুব ভালো জায়গায় পৌঁছাবে। তোমার মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তখনই তো তোমাদের দুঃখ কষ্ট দূর করতে পারবে। বুড়ো বয়সে ও তোমাদের অবলম্বন হবে, বুঝেছো? রামপ্রতাপ বাবুর কথা শুনে পিয়ালি খুবই খুশি হয়। সে খুশি মনে বাড়ির কাজ করতে শুরু করে দেয়। রামপ্রতাপ বাবু পিয়ালির মেয়েকে অনেক বড় নামি দামি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, আর ঠিক তাই জন্যই তার স্ত্রী এবং ছেলে দুজনেই খুবই রেগেছিল। দেখেছো তো মা, বাবা কি করলো? বাবা আমাদের বাড়ির কাজের মাসির মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করে দিয়েছে, তাও আবার আমার ক্লাসে। বাবা আবার মান সম্মানটা পুরোপুরি শেষ করে দিল। আমি এত বড় লোকের ছেলে হয়ে যে স্কুলে পড়ছি, আমাদের বাড়ির কাজের মাসির মেয়েও সেই স্কুলেই পড়বে। এটা কি করে হয় বলো তো? আমিও তো তোর বাবার উপর খুবই রেগে আছি। জানি না ওই পিয়ালি তোর বাবার উপর কি জাদুটনা করেছে। তোর বাবার কাছে এসে কুমিরের কান্না কাঁদলো, আর তোর বাবার মন গলে গেল। অমনি তোদের স্কুলের প্রিন্সিপাল স্যারকে তোর বাবা ফোন করলো, আর পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল। তোর বাবার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই, যে যেমন পারে বোকা বানিয়ে টাকা আদায় করে নিয়ে চলে যায়। চন্দনা, তুমি তোমার ছেলেকে এসব কি কথা বলছো? তুমি যদি তোমার ছেলেকে এসব বলো তাহলে কি শিখবে? ছেলেকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করো। কেন, আমি আমার ছেলেকে কুশিক্ষা দিচ্ছি নাকি? তুমি জানো ওই পিয়ালির মেয়ে মোহনা ওদের স্কুলে ক্লাস 5-এ ফার্স্ট হয়েছিল। ওই মেয়েটা পড়াশোনায় খুবই ভালো, আর ও যদি চিন্টুদের স্কুলেও ফার্স্ট হয় আর আমার ছেলে পিছিয়ে যায়, তখন কি হবে? আমাদের মান সম্মান থাকবে তো, যে আমাদের বাড়ির কাজের বউয়ের মেয়ে আমাদের ছেলের থেকে বেশি নম্বর পেয়েছে? দেখো চন্দনা, যে ভালো করে পড়াশোনা করবে সেই জীবনে সফল হবে। তোমার ছেলে যদি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে একে কেউ হারাতে পারবে না। হ্যাঁ তো, আমিও চিন্টুকে বলে দিয়েছি যে আমার ছেলেকে কেউ কখনোই হারাতে পারবে না। আর আমার ছেলে কি পড়াশোনায় ভালো নয় নাকি? আমার ছেলেও কোনো অংশে কম নয়। হ্যাঁ, আমিও দেখি ওই পিয়ালির মেয়ে পড়াশোনা করে কি চাকরি পায়। এই চল চিন্টু। পরের দিন থেকে পিয়ালির মেয়ে মোহনা নতুন স্কুল জয়েন করে, কিন্তু চিন্টু মোহনার সঙ্গে খুবই বাজে ব্যবহার করা শুরু করেছিল। সে সবসময় মোহনাকে তার ক্লাসের বাচ্চাদের সামনে অপমান করত, মোহনাকে নিয়ে সবসময় মজা করত, হই হুল্লোড় করত। এরকম ভাবে বেশ কিছুদিন কাটে। আর কিছুদিন পরেই 26শে জানুয়ারি অর্থাৎ গণতন্ত্র দিবস ছিল। তাই ক্লাস 6-এর ক্লাস টিচার সুমিতা ম্যাডাম চিন্টুদের ক্লাসে এসে বলেন, বাচ্চারা তোমরা সবাই জানো তো, আর এক সপ্তাহ পর আমাদের গণতন্ত্র দিবস আসছে। আমাদের স্কুলে এবারও গণতন্ত্র দিবস উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যার স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলেছেন। গণতন্ত্র দিবস উপলক্ষে তোমরা প্রত্যেকে বাড়ি থেকে ভালো ড্রয়িং করে নিয়ে আসবে, আর যার ড্রয়িং সবচেয়ে বেশি ভালো হবে প্রিন্সিপাল স্যার নিজের হাতে তাকে পুরস্কৃত করবেন। সুমিতা ম্যাডামের কথা শুনে ক্লাসের বাচ্চারা খুবই উত্তেজিত হয়ে পড়ে। সবাই নিজেদের মধ্যে ড্রয়িং কম্পিটিশন নিয়ে আলোচনা করা শুরু করে দেয়। এই সুযোগে চিন্টু মোহনাকে অপমান করা ছাড়ে না। কিরে মোহনা, তুই কি ভেবেছিস তুই তোদের ওই গরিব স্কুলে ফার্স্ট হয়েছিলি বলে আমাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশনেও তুই ফার্স্ট হবি? কোনোদিনও নয়। আমি খুবই ভালো ড্রয়িং করতে পারি। আমাদের ক্লাসে আমার থেকে ভালো ড্রয়িং কেউ করতে পারে না, এটা সবাই জানে। এর আগেও আমি আমাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, আর এবারও দেখবি আমিই ফার্স্ট হব। কোনো ব্যাপার নয় চিন্টু, আমি ফার্স্ট হলে আমার যতটা আনন্দ হতো, তুই ফার্স্ট হলে আমার ততটাই আনন্দ হবে। তখন চিন্টুর বেস্ট ফ্রেন্ড রিঙ্কি চিন্টুকে বলে, কি রে চিন্টু, তুই সবসময় মোহনার সঙ্গে এত বাজে ব্যবহার করিস কেন? মোহনা তো তোর সঙ্গে সবসময় খুব ভালোভাবে কথা বলে, তুই ওকে এত উল্টোপাল্টা কথা বলে অপমান করিস কেন সবসময়? আরে তুই জানিস না কিছু, সেই জন্যই প্রশ্নটা করলি। জানিস, মোহন আমাদের বাড়ির কাজের মাসির মেয়ে। আমার বাবা ওকে আমাদের স্কুলে ভর্তি করিয়েছে। আর ওরা খুবই গরিব, ওরা ছেঁড়া ছেঁড়া নোংরা জামা কাপড় পরে, আর একদম ভাঙাচোরা কুড়ে ঘরে থাকে। হ্যাঁ, কি বলছিস কি চিন্টু, তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, একবার পিয়ালি মাসি কাজে আসেনি বলে আমি আর আমার মা ওদের বাড়ি গিয়েছিলাম। ওরা খুবই নোংরা একটা বস্তিতে থাকে। ওখানকার রাস্তাঘাট পরিবেশ যেমন নোংরা, ওদের বাড়িটাও তেমনই নোংরা ছিল। কি গন্ধ বের হচ্ছিল, আমি তো ওদের ঘরে গিয়ে 1 মিনিটও দাঁড়াতে পারিনি। এত বাজে নোংরা পরিবেশে ওরা থাকে, ছি ছি ছি। ভালো হয়েছে চিন্টু, তুই আমাকে আগেই বলে দিলি। আমি তো মোহনার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতাম, ওকে আমি খুবই ভালো ঘরের মেয়ে মনে করেছিলাম। আর আমিও ওর সঙ্গে বসে মাঝে মধ্যে টিফিন খেতাম। আমি এবার থেকে ওর সঙ্গে মিশবো না, না হলে আমার গা থেকেও গন্ধ বেরোবে। চিন্টু এবং ক্লাসের অন্যান্য বাচ্চাদের এরকম কথা শুনে মোহনা খুবই কষ্ট পায়। তার চোখ থেকে অঝরে জল পড়তে থাকে। তবুও সে নিজেকে সামলে নেয়। সে বাড়িতে এসে তার মাকে বলে, মা,
আমাদের স্কুলে গণতন্ত্র দিবস উপলক্ষে একটা অনেক বড় ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। আমাদের সবাইকে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে নিয়ে যেতে বলেছেন ম্যাডাম। মা, আমার কিছু টাকা লাগবে। আমাকে বড় আর্ট পেপার কিনতে হবে আর ওয়াটার কালারও কিনতে হবে। আর হ্যাঁ, ড্রয়িং এর কাজে লাগবে আরো কয়েকটা জিনিস কিনতে হবে। কিন্তু মা, আমার কাছে যে এখন টাকা নেই, আমি তো অনেকদিন পরে বেতন পাবো। মা, তাহলে কি আমি বাবার কাছে টাকা চাইবো? না রে মা, তোর বাবা এখন ঘুমাচ্ছে, তোর বাবাকে বিরক্ত করিস না। আর তাছাড়া তোর বাবা কোথা থেকে টাকা পাবে? তোর বাবা তো অসুস্থ, কাজকর্ম করতে পারে না। আমি বরং কাজের বাড়ি থেকে দাদাবাবুর কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসছি। এই বলে পিয়ালি রামপ্রতাপ বাবুর বাড়িতে চলে যায়। কিন্তু রামপ্রতাপ বাবু তখন বাড়িতে ছিলেন না। তিনি তার ব্যবসায়িক সূত্রে অন্য শহরে কয়েক মাসের জন্য গিয়েছিলেন। নিরুপায় হয়ে পিয়ালি চিন্টুর মা চন্দনার কাছে টাকা চায়। মেম সাহেব, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। আসলে 26শে জানুয়ারির দিন মোহনাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন আছে, তাই ড্রয়িং করার জন্য ওকে কিছু জিনিস কিনে দিতে হবে। আর আমার কাছে এখন কোনো টাকা নেই। তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি কি তোর দাদাবাবুর মতো দয়ালু? দাদাবাবুকে তুই খুব সহজে বোকা বানাতে পারিস, কিন্তু আমাকে তুই বোকা বানাতে পারবি না, বুঝেছিস? না মেম সাহেব, আমি আপনাকে বোকা বানাবো কেন? আমি সত্যি কথা বলছি। আপনার বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। মা, তুমি মোহনার মাকে কিছুতেই টাকা দেবে না, না হলে এই কম্পিটিশনে মোহনা জিতে যাবে। আর আমি মোহনাকে চ্যালেঞ্জ করেছি যে এই কম্পিটিশনটা আমি জিতে দেখাবো। তুমি টাকা না দিলে ওরা ড্রয়িং করার জন্য রং, কালার পেন্সিল, আর্ট পেপার কিনতে পারবে না, আর মোহনা এই কম্পিটিশনে পার্টিসিপেটও করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। আমার বরের কাছ থেকে 40,000 টাকা হাতিয়ে নিয়ে তোর মেয়েকে তুই স্কুলে ভর্তি করেছিস। তুই কি ভেবেছিস এই টাকাটা তোকে শোধ করতে হবে না? তোর দাদাবাবু তোর কাছ থেকে টাকাটা আদায় করার কথা আমাকে বলে গেছে। তোকে আজ থেকে আমাদের বাড়িতে বেগার খাটতে হবে। যতদিন না ওই 40,000 টাকাটা শোধ হচ্ছে, তোকে আমাদের বাড়িতে ফ্রিতে কাজ করতে হবে। মেম সাহেব, আমি আপনার সব টাকা দিয়ে দেব, কিন্তু মাসে মাসে আমাকে অল্প করে কিছু টাকা দেবেন। আপনি আমাকে আমার মাহিনার হাফ টাকা দেবেন, আর হাফ টাকা আপনি কেটে নেবেন। না হলে আমার ঘর সংসার কিভাবে চলবে বলুন? আমার স্বামী যে ভীষণ অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, এবার কুমিরের কান্না বন্ধ কর আর যা এখান থেকে। এ মাসের মাহিনা তুই 1 তারিখে পাবি। আমি কোনো অ্যাডভান্স টাকা তোকে দিতে পারবো না। চন্দনার কথা শুনে পিয়ালি খুবই কষ্ট পায়। সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পিয়ালি মনে মনে চিন্তা করতে থাকে যে সে কিভাবে মোহনার কালার পেন্সিল কেনার জন্য টাকা জোগাড় করবে। রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখে যে একটা জায়গায় বড় বিল্ডিং তৈরির কাজ চলছে। পিয়ালি সেখানে গিয়ে তাকে একটা দিনের জন্য কাজ দেওয়ার কথা বলে। বিল্ডিং এর মালিক তার উপর দয়া করে তাকে একদিনের জন্য কাজটা দিয়ে দেয়। ভারী ভারী ইট পাথর বালি বহন করার মতো অভ্যাস পিয়ালির একেবারেই ছিল না। তবুও সে শুধুমাত্র তার মেয়েকে খুশি করার জন্য কষ্ট করে টাকা জোগাড় করে বাড়ি নিয়ে আসে। এই নে মা, তোর যা যা কেনার তুই কিনে নে, আর খুব ভালো করে ড্রয়িং করবি, কেমন? মা, চিন্টুর বাবা তো বাড়িতে ছিল না, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তাহলে টাকাটা কোথায় পেলে? চিন্টুর মা তোমাকে টাকাটা দিয়েছে, তাই না? আমি জানি চিন্টুর মাও খুব ভালো, ওরা সবাই খুব ভালো, সব সময় আমাদের সাহায্য করে। মোহনার কথা শুনে তার মা চুপ করে থাকে। মোহনা তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ড্রয়িং করা শুরু করে দেয়। অন্যদিকে চিন্টুও তার ড্রয়িং এর কাজে লেগে পড়ে। দেখতে দেখতে 26শে জানুয়ারি চলে আসে। সেদিন সমস্ত স্টুডেন্ট নিজের নিজের আর্ট পেপার নিয়ে স্কুলে গিয়ে উপস্থিত হয়, কিন্তু চিন্টু তার আর্ট পেপার নিয়ে যেতে ভুলে যায়। সে ভীষণ টেনশনে পড়ে যায়। এই দেখে চিন্টুর কাছের বন্ধুগুলো ভীষণ খুশি হয়। ঠিক হয়েছে, তুই আর্ট পেপার নিয়ে আসতে ভুলে গেছিস। প্রত্যেক বছর ড্রয়িং কম্পিটিশনে তুই ফার্স্ট হোস, কিন্তু এবার আমি ফার্স্ট হব। বেশ লাফাচ্ছিলিস তাই না? আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব, তুই এবার লাস্ট হবি, লাস্ট। এই বলে চিন্টুর বন্ধুরা একে একে মঞ্চে চলে যায়। চিন্টু মনের দুঃখে কাঁদতে থাকে। চিন্টু, তুই কাঁদিস না, এই নে তুই আমার ড্রয়িংটা নিয়ে নে, এটা তুই ম্যাডামকে দেখাবি। আমার কাছে আর একটা ড্রয়িং আছে, এই যে দেখ। কিন্তু এই ড্রয়িংটা তো ইনকমপ্লিট আছে, এটাতে তো কালার করা নেই। ঠিক সেই সময় তাদের ক্লাস টিচার সুমিতা ম্যাডাম সেখানে চলে আসেন। চিন্টু, মোহনা, তোমরা এখানে কি করছো? সব বাচ্চারা মঞ্চে চলে গেছে। আরে বাহ চিন্টু, তুমি তো খুব সুন্দর ড্রয়িং করেছো। আর মোহনা, তুমি তোমার ড্রয়িংটা কমপ্লিট করোনি কেন? তুমি কালার করার মতো সময় পাওনি?
আচ্ছা ঠিক আছে, চলো এবার, না হলে প্রিন্সিপাল স্যার রেগে যাবেন। চিন্টু ও মোহনা ম্যাডামের সঙ্গে স্টেজে গিয়ে উপস্থিত হয়। একে একে সমস্ত বাচ্চারা তাদের ড্রয়িংগুলো টিচারদের শো করতে থাকে। সুমিতা ম্যাডাম শেষ পর্যন্ত উইনারদের নাম ঘোষণা করেন। আজকে আমাদের ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে চিন্টু, সেকেন্ড হয়েছে রিঙ্কি, আর থার্ড হয়েছে রাজা। সবাই এদের জন্য জোরে হাততালি দিয়ে এদেরকে উৎসাহিত করো। আমাদের প্রিন্সিপাল স্যার এবার এদের 3 জনের হাতে ট্রফি তুলে দিয়ে এদেরকে পুরস্কৃত করবেন। প্রিন্সিপাল স্যার একে একে 3 জনের হাতে ট্রফি দিয়ে তাদেরকে পুরস্কৃত করেন, কিন্তু চিন্টু মনে মনে খুবই লজ্জাবোধ করতে থাকে। আমার তো খুব খারাপ লাগছে, আমি মোহনার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি, আর আজকে আমি ফার্স্ট হয়েছি দেখেও মোহনা কত খুশি। না, আমাকে এটা সকলকে বলতে হবে, এই পুরস্কারের আসল অধিকারী মোহনা, আমি নয়। স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। এই ড্রয়িংটা আমি করিনি, এই ড্রয়িংটা মোহনা করেছে। আসলে আমি আমার আর্ট পেপার আনতে ভুলে গেছি। আচ্ছা তাই, তাহলে মোহনার জন্যও একটা ট্রফি নিয়ে এসো। চিন্টু, তুমি সকলের সামনে সত্যি কথাটা বলে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছো। তোমাদের সততা দেখে আমি তোমাকেও পুরস্কৃত করলাম। আর মোহনা, এই ট্রফিটা তোমার জন্য। চিন্টু বাড়িতে এসে তার মাকে সব কথা বললে তার মাও মনে মনে খুবই লজ্জাবোধ করতে থাকে। সেদিনের পর থেকে চিন্টু ও মোহনা খুবই ভালো বন্ধু হয়ে ওঠে। তারা একসঙ্গে মিলেমিশে পড়াশোনা করতে শুরু করে, আর চন্দনা ও পিয়ালির সঙ্গে ভালো ব্যবহার করে এবং সে পিয়ালির মাসিক বেতন বাড়িয়ে দেয়। এভাবেই সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।